আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো ভাইদের চোখের মনি গল্পের 3 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। অর্ণব বেলকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। আজ অনেক বছর পর প্রিয় মানুষটার সাথে দেখা হলো। সবকিছু শেষ হয়ে গেছে অনেক বছর আগে। জিনিয়ার সাথে এমন ভাবে দেখা হবে বুঝতেই পারেনি সে। তখন কফির মুখ হাতে নিয়ে জিনিয়া এসেছিল। প্রায় 4 বছরের সম্পর্ক অর্ণবে ভেঙেছিল শুধু ওর বোনকে নিয়ে একটা কথা বলার কারণে। ওর কাছে সবার আগে নিজের বোন, সবকিছুতেই অর্ণব নিজের বোনের কথা মাথায় রাখতো। জিনিয়া শুধু একবার বলেছিল, সবসময় তোমার বোনকে নিয়ে না ভেবে আমাদের কথাও কিছু ভাবো। ব্যাস এতটুকু কথায় 4 বছরের সম্পর্ক নষ্ট করতে অর্ণবের 1 মিনিটও লাগেনি। ভাবছেন তাহলে ওর ভালোবাসা সত্যিকার ছিল না? এটা ভুল। অর্ণব জিনিয়াকে অনেক ভালোবাসতো, তবে পরিস্থিতি বলতেও একটা শব্দ আছে যার কাছে আমরা অসহায়। অর্ণব তখন পরিস্থিতির শিকার ছিল। জিনিয়ার সাথে 3 বছর পর দেখা হলো। এই কয় বছর জিনিয়া বিদেশে পড়াশোনা করার জন্য গিয়েছিল, তাই কারোর সাথে কারোর দেখা হয়নি। জিনিয়ার মা এসেই কিচেনে ঢুকেছে। 4 ভাইয়ের জন্য নিজের হাতে রান্না করছে। মিসেস খান 4 মির্জা ও উষাকে অনেক ভালোবাসে। নিজের সন্তানের চেয়েও কোনো অংশে কম দেখে না। দুপুরের খাবারটা অনেক দিনই একসাথে বসে খাওয়া হয় না মির্জাদের। আজ সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়েছে। প্রথমে উষাকে খাইয়ে তারপর 4 ভাই মুখে খাবার তুলেছে। জিবরানকে হাজারবার বলেও দুপুরে আনতে পারেনি। জিবরান উষার কারণে অনেকটা ভেঙে পড়েছে। কিছু সময় পর মির্জা কুটিরের সদর দরজা দিয়ে চিৎকার করে উষাকে ডাকতে ডাকতে ভিতরে ঢুকলো একটা মেয়ে। উষার সমবয়সী, গায়ের রং উজ্জ্বল ফর্সা, চেহারার গঠন দেখতে শুনতে সব দিক দিয়ে মাশাল্লাহ। তারিকুল মাহমুদের ও রিশা আহমেদের একমাত্র মেয়ে তারিন মাহমুদ, উষার বেস্টু। তারিকুল মাহমুদের সাথে মির্জাদের অনেক বিজনেসে ভালো সম্পর্ক। মির্জাদের খারাপ সময়ে তারিকুল মাহমুদ অনেক সাহায্য করেছে। তারিন বলল, উষানি বান্ধবী কোথায় তুমি? বাড়িতে ঈশান বাদে সবাই আছে। তারিনের চিৎকারে সবাই হকচকিয়ে উঠল। আসলে এই সময় ওকে আশা করেনি। যেদিন তারিন আসবে সেদিন সবার কানে তোলা লাগাতে হয়। প্রচুর কথা বলে আর সাথে দুষ্টামি তো আছেই। তারিন বলল, ভাইয়ুরা আমার বান্ধবী কই? ঈশা বলল, তারিন এটা কিরকম কথা হলো? তাদের সাথে কুশল বিনিময় না করে তুমি এটা কি জিজ্ঞেস করছো? তারিন বলল, মাদার বাংলাদেশ, তুমি বুঝবা না? সবার আগে আমার উষানি বেবি, তারপর সব। ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলল তারিন। তারিন বলল, উষানি কোথায়? আদিল বলল, উপরে। তারিন বলল, থ্যাংক ইউ মেজো ভাসুরজি। ঈশান বলল, ভাসুর? ভাসুরকে? ব্রুকুসকে কথাটা বলল। তারিন বলল, এই রে কি থেকে কি বলে ফেললাম। জিব্বাই কামড় দিয়ে উপরে চলে গেল আর বলল, আমি আসছি। তারিন কোনো মতে সেখান থেকে পালালো। আদিল, ঈশান ও তারিনের মা একসাথে হেসে উঠেছে। একসাথে সবাই উষার রুমে বসে আছে। অর্ণব উষার মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। আদিল বোনের নখ কেটে দিচ্ছে। ঈশান বনুকে স্যুপ খাওয়াচ্ছে। তারিনের মনটা অনেক খারাপ। তার উষানি তাকে চিনতে পারেনি। চুপ করে তাই অসহায়ের মতো সোফায় বসে আছে। অনেক সময় পর ঈশান খেয়াল করলো তারিন কেমন জানি উসখুস করছে। ঈশান বলল, কিরে তারু, এমন করছিস কেন? তারিন বলল, কোথায় ভাইয়ু? আমতা আমতা করে কথাটা বলল। রিশা বলল, কি হয়েছে তোর, এমন করছিস কেন? তারিন বলল, আসলে হয়েছে কি? আদিল বলল, কি হয়েছে সেটা বল। তারিন বলল, ইশাত কোথায়? আদিল বলল, হঠাৎ ইশাতের কথা কেন? কোথায়, আমাদের কথা তো জিজ্ঞেস করিস না। ব্রু নাচিয়ে বলল কথাটা। তারিন বলল, তোমরা তো আমার ভাসুর, আর ইশাত হলো আমার ভবিষ্যৎ বাচ্চার আব্বু। তাহলে আমার বাচ্চার বাবার কথা জিজ্ঞেস করবো না তো কার কথা জিজ্ঞেস করব? তোমরা না ভাইয়ুরা কিছুই বোঝো না। মনে মনে কথাটা বলল। ঈশান বলল, তারু আমাদের সবাইকে ভাইয়া বলিস, কিন্তু ইশাতকে নাম ধরে কেন ডাকিস? তারিন বলল, ছি ছি, কি যে বলো না তোমরা, হবু বরকে কেউ ভাইয়া বলে ডাকা যায়? তবা তবা। মনে মনে কথাটা বলল। আদিল বলল, কি ভাবছিস? তারিন বলল, ধুর, বলো না ইশাত কোথায়? অর্ণব বলল, ইশাত আবার কোথায় থাকবে, ক্লাবেই আছে। তারিন বলল, থ্যাংক ইউ বড় ভাইয়া, লাভ ইউ সো মাচ। আমি যাচ্ছি ক্লাবে। বাই মাদার বাংলাদেশ, বাই ভাইওরা, বাই উষানি। রিশা বলল, তারিন শোন। মায়ের কথা শোনার আগেই সবার থেকে বিদায় নিয়ে তারিন ঘুড়ির মতো একটা দৌড় দিল। গন্তব্য তার বাস্কেটবল ক্লাব, নিউ ইয়র্ক শহর। নিউ ইয়র্ক শহর মার্কিন যুক্তরাজ্যের বৃহত্তম মহানগরী। খুব সুন্দর এই গোছানো শহরটা। এই শহরে গিয়ে তার মায়ের পরেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ছবির মতো রাস্তাঘাট, রেস্তোরাঁ, ক্লাব,
ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের সমাগম, আরো নানা কিছু। এই শহরটি অঙ্গরাজ্যের দক্ষিণ পূর্বের কোণে অবস্থিত। আটলান্টিক শহরের তীরবর্তী একটি বন্দর শহর, আর পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্যজনক ভাস্কর্য হিসাবে স্ট্যাচু অফ লিবার্টি তো আছেই, যেটা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা পাড়ি দেয় এই শহরে। রাতে নিউ ইয়র্ক শহরের বাইরের ব্যস্ত সমাগম থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে একটা ছেলে দেখছে। বয়স 28 কি 29 হবে। ছেলেটার এক হাত পকেটে গোজা, আরেক হাত থাই গ্লাসে রাখা। গভীর চিন্তায় মগ্ন সে। তার পুরো প্ল্যান ভেস্তে গেছে। মির্জাদের একমাত্র বোন মরতে মরতে বেঁচে গেছে। নতুন করে ঘটি সাজাতে হবে। দরজায় কেউ টোকা দিল। পিছনে না তাকিয়ে তাকে ভিতরে আসার অনুমতি দিল। বলল, ইয়াস কামিন। ভিতরে ঢুকলো 26 বছরের একটা ছেলে, নাম জিকু। জিকু হলো সামনে থাকা ছেলেটার পিএ। ছেলেটা বলল, এনি ইনফরমেশন জিকু? জিকু বলল, হ্যাঁ বস। মির্জাদের বোন এখন খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। তার ভাইয়েরা তাকে অনেক খেয়াল রাখে। এ অবস্থায় তাদের বোনের কোনো ক্ষতি করা সহজ হয়ে উঠবে না। আমাদের এখন সুযোগের অপেক্ষায় থাকতে হবে। লোকটা বলল, ওকে, ইউ গেট রেডি ফর আপকামিং প্ল্যান। আই এম আন্ডারস্ট্যান্ডিং দ্য নেক্সট প্ল্যান। জিকু বলল, ওকে বস। লোকটা বলল, নাও ক্যান গো ফর ইউর ওয়ার্ক। জিকু চলে গেল। কিন্তু হঠাৎ করে এই অচেনা লোকটা রেগে গিয়ে সামনে থাকা ফুলদানিটা থাই গ্লাসের ওপর মারলো। থাই গ্লাসটা ভেঙে চৌচর হয়ে গেল। সামনে থাকা টি টেবিলটা এত জোরে লাথি মারলো যে দেয়ালের সাথে লেগে টুকরো টুকরো হয়ে গেল। তারপরেও রাগ কমলো না। সাপের মতো ফোঁস করছে শুধু। রওনা দিল বারের দিকে। ইচ্ছে মতো ড্রিঙ্ক করলে যদি মাথাটা একটু ঠান্ডা হয়। বাসা থেকে তৈরি হয়ে তারিন রওনা দিল ইশাতের ক্লাবের দিকে। রেডি হতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। রাত হয়ে এসেছে। তাতে কি, সে তো ভয় পাওয়ার মতো মেয়ে নয়, বরং সবাইকে ভয় দেখায়। তারিন কিছুটা পাগলি টাইপের মেয়ে। কারো কথা শুনবে না, নিজের মতো চলবে। ভীষণ পছন্দ করে ইশাতকে। ওর যত কল্পনা জল্পনা সব ইশাতকে ঘিরে। ইশাতের নাম নিতেই অজ্ঞান। ড্রাইভারের সিটে বসে গাড়ি চালাচ্ছে। ও বিড়বিড় করছে। তারিন বলল, আচ্ছা, আমার মাঝে কি নেই? এই ইশাতের বাচ্চা কেন যে আমাকে পছন্দ করে না? আমি ওকে কতবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু সেই শয়তানটা বোঝার চেষ্টাই করে না। আই লাভ ইউ ইশাত বেবস। আমিও দেখবো তুমি আমায় না ভালোবেসে কোথায় যাও। আমাকে তো চেনো না। আমায় বলে কিনা আমি ছোট। এখন আমি সব কিছুই বুঝি না। আমার বয়স 20 বছর। তার মানে আমি প্রাপ্তবয়স্কর থেকেও 2 বছরের বেশি। আর উনি বলে নাকি আমি ছোট। ঠিক বয়সে বিয়ে হলে আমার 2টা বাচ্চা থাকতো, 2 বাচ্চার মা হয়ে যেতাম। আর উনি বলে আমি নাকি কিছুই বুঝি না, আমি নাকি অবুঝ। আরে সব কিছুই বুঝি আমি। তোর ভালো লাগে না। কবে যে বুঝবে তুমি ইশাত বেবস? কথাগুলো আপন মনে বিড়বিড় করে গুনগুন করে গান গাইতে শুরু করলো তারিন। তারপর বলল, আল্লাহ, এই ছেলেটার মন চুরি করার কোনো আইডিয়া দাও। আমি ওর পিছনে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি। এবার তো পটে যাও ইশাত বেবি। অনেক ভালোবাসি তোমায়। অর্ণব, আদিল ও ঈশান বনুর সবাই নিয়োজিত আছে। তারিনের মা কিছুক্ষণ আগেই চলে গেছে। অর্ণবের হাতে দুধের গ্লাস, আদিলের হাতে তরল খাবার, ইশাতের হাতে ফলের প্লেট। ইশাত এখনো ফিরেনি, কারণ ওর আজকে বাস্কেটবল কম্পিটিশন আছে। উষা সব ভুলে গেল। খাবার পছন্দ করে না এটা হয়তো ভুলেনি, সেটা হয়তো ভুলেনি। এমনটা মনে হচ্ছে ওর ভাইদের, কারণ উষা কিছুই খেতে চাইছে না। উষা বলল, আর খাবো না ভাইয়ু, আমার ভালো লাগে না এসব খেতে। কিরকম পানসে পানসে লাগে। অর্ণব বলল, দুধে কি মিষ্টি লাগে নাকি? দুধে চিনি দিয়ে আনবো বনু? তুই কিভাবে খাবি বল, সেভাবেই নিয়ে আসবো। তবে একটু কিছু মুখে দে, না খেলে শক্তি পাবি কোথায়? উষা বলল, ওয়াকছি, এটা খেতে একদমই ভালো না। পানি দেখতে এরকম সাদা কেন? আমি এই সাদা পানি খাবো না। আমার জন্য অন্য কিছু নিয়ে আসো, আমি এগুলো খাবো না। আদিল বলল, বনু তুই কি খাবি বল? ঈশান বলল, 1 পিস ফলের টুকরো মুখে দে। লক্ষ্মী বোন আমার এমন করে না। উষা বলল, আমি কিছুই খাবো না, খাবো না চিৎকার করে বলল। অর্ণব বলল, বনু তোকে কিছুই খেতে হবে না, তুই মাথা ঠান্ডা কর। উষা বলল, আমার খেতে ভালো লাগে না, সরাও এইগুলো আমার সামনে থেকে। উষা ধাক্কা মেরে তাদের ভাইয়ের হাত থেকে সবকিছু রেগে ফেলে দিল। বোনের এই অবস্থা দেখে 3 ভাই কিছুটা ভয় পেয়ে গেল। তাদের বোন কখনো এমন করে না। 3 ভাই পাগল প্রায়। তাদের বোনুর কি হলো? আদিল বলল, কি হয়েছে বনু, বল আমাদের, তোর কি খেতে ভালো লাগে, তাও পাগলামি করিস না। ঈশান বলল, তুই কি খাবি বল, তুই যা খেতে চাস আমি তাই নিজ হাতে তৈরি করে আনবো, একবার তুই বলে দেখ। অর্ণব বলল, একবার বল বনু, কি করতে হবে আমাদের? উষা বলল, তোমরা 3 জন কেন, আরেকজন কোথায়? তোমরা জানো না তোমাদের মধ্যে একজন না থাকলে আমি কিছুই খাই না। ওই ভাইকে আসতে বলো, না হলে আমি কিছুই খাবো না।
তিন ভাই হাঁ করে তাকিয়ে আছে। তাদের বনুর কিছু বোধহয় মনে পড়েছে, যার কারণে বোন বলতে পেরেছে চার ভাই একসাথে না থাকলে সে কিছুই খায় না। ঈশান বলল, বনু তোর কি মনে পড়েছে আমরা চার ভাই না থাকলে তুই কিছুই খাস না? হঠাৎ করে তোর মনে পড়েছে কিভাবে? উষা বলল, আমার মাথা অনেক ব্যথা করছে, আমি কিছু মনে করতে পারছি না। একটা ট্রাক আমার গাড়ির পিছনে, আমি আর কিছু মনে করতে পারছি না। আমার মাথা ধরে কথাগুলো বলল উষা। জোরে চিৎকার করে উঠল। তিন ভাই হন্তদন্ত হয়ে বনুর কাছে গেল। অর্ণব বলল, কি হলো বনু? আদিল বলল, তোর কি হয়েছে বনু? তুই এমন করছিস কেন? শান, জলদি করে ডক্টরকে আসতে বল। ঈশান বলল, আমি যাচ্ছি। বনু তোর কিচ্ছু হবে না, আমরা চার ভাই তোকে কিছু হতে দিব না। অর্ণব বলল, আদি শান, কুইক অ্যান্ড ফাস্ট, তাড়াতাড়ি কর, বনু কেমন জানি করছে। শান জলদি করে ডক্টরকে কল করলো। তিন ভাইয়ের তো বোনের এই অবস্থা দেখে জানটা যেন বের হয়ে যাচ্ছে। ডক্টর এসে চেক আপ করতে লাগলো উষাকে। আদিল বলল, ডক্টর আমাদের বোনের কি খবর? ডক্টর বলল, পেশেন্টকে কোনো রকম মানসিক চাপ দিতে মানা করছিলাম, তারপরও উনি চাপ পেয়েছেন। পরবর্তী থেকে সাবধান, ওনাকে আর কিছু কখনো মনে করাতে যাবেন না, তাহলে হয়তো তিনি ব্রেন স্ট্রোক করে বসতে পারে। যত পারেন ওনাকে হাসি খুশি রাখার চেষ্টা করুন। আমি আরো কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, নিয়মিত খাওয়ান আর খেয়াল রাখতে থাকুন, নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। অর্ণব বলল, থ্যাঙ্কস ডক্টর। ডক্টর বলল, সত্যি মিস উষা অনেক ভাগ্যবতী যে আপনাদের মতো একটা নয়, দুইটা নয়, চারটা ভাই পেয়েছে। খাবার খাইয়ে ওকে ঘুমানোর ওষুধটা খাইয়ে দিবেন, কোনো দরকার হলে অবশ্যই ডাকবেন। আমি এখন আসি, আসসালামু আলাইকুম। অর্ণব বলল, ওয়ালাইকুম আসসালাম। শান, ডক্টরকে পৌঁছে দিয়াই। ঈশান বলল, ভাইয়া ডক্টরকে বলো না আমি আমার বোনকে ছেড়ে এখন কোথাও যাব না। অর্ণব বলল, ডক্টর কিছু মনে করবেন না, আপনি প্লিজ ড্রাইভারের সাথে চলে যান, আমি পৌঁছে দিতাম, কিন্তু বনুর এই অবস্থায় আমি ওকে ছেড়ে কোথাও যাব না, তাই একটু ম্যানেজ করে নেবেন। ডক্টর বলল, চিন্তা করবেন না মিস্টার মির্জা, আমি আপনাদের ড্রাইভারের সাথেই চলে যাব। ডক্টর চলে গেল। তিন ভাই বোনের পাশে বসে আছে। আদিল ওষার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইশাদকে কল করেনি, কারণ ওকে কল করে কোনো কাজ হবে না। ইশাতের ফোন বন্ধ, খেলা চলাকালীন মোবাইল বন্ধ রাখতে হয়। ইশাদ বাস্কেটবল খেলা শেষ করে ক্লান্ত হয়ে বসে আছে। সবাই চলে গেছে অনেক আগে। বসা থেকে ওঠা দাঁড়িয়ে মোবাইলটা আনার জন্য পা বাড়ালো। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন জাপটে ধরলো। কে ধরেছে সেটা বুঝতে ইশাতের একটু সময় লাগলো। যখন বুঝলো তখন রেগে গিয়ে তাকে ছাড়িয়ে হেজকাটেনের সামনে নিয়ে এলো। ইশাদ বলল, তারিন, সহ্যের একটা লিমিট আছে, এটা কি ধরনের অসভ্যতম হচ্ছে? তারিন বলল, আই লাভ ইউ ইশাদ বেবস। ইশাদ বলল, কি হচ্ছে এটা কি? তোর জ্বালায় আমি কোথাও শান্তিতে থাকতেও পারবো না। এতে ইশাদ আরো বেশি রেগে গেল। তারিনকে জোরে ধাক্কা মেরে সরিয়ে দিল। তারিন টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল, তবে একটুর জন্য পড়ল না। তারিন ভেবেছিল এখনই হয়তো পড়ে যাবে, তাই চোখ বন্ধ করে রেখেছিল, পড়লে নির্ঘাত কোমরটা ভাঙবে। টিপ টিপ করে তাকিয়ে দেখলো ইশাদ তারিনের এক হাত ধরে রেখেছে। তারিন বলল, ইস, এখন যদি একটা রোমান্টিক গান বাজতো, তাহলে আমাদের এই সময়টা স্মৃতির পাতায় লেখা থাকতো। ইশাদ বলল, কি বললি? তারিন বলল, কেন শুনোনি? তুমি কি বয়রা নাকি? জানেমান আমার, তুমি কেন বলছো না আমায়? ইশাদ তারিনের কথা শুনে হাতটা ছেড়ে দিল। তারিন ঠাস করে নিচে পড়ে গেল, তবে ততটা ব্যথা পেল না। তারিন ছলছল চোখে ইশাদের দিকে তাকালো। ইশাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেখান থেকে চলে এলো। মোবাইলটা ব্যাগ থেকে বের করে ঈশানকে কল দিল। ইশাদ বলল, আসসালামু আলাইকুম। ঈশান বলল, ওয়ালাইকুম সালাম, তুই জলদি বাসায় আয়, এদিকে অনেক কিছু হয়ে গেছে। ইশাদ বলল, কেন, কি হয়েছে? আমার বোনও ভালো আছে তো? বনুর কি অবস্থা? খাবার খেয়েছে? কি করেছে ও? ওষুধগুলো কি ঠিকমতো খাইয়ে দিয়েছিস? ও কি ঘুমিয়ে পড়েছে? ঈশান বলল, এত প্রশ্নের উত্তর একসাথে দিব কি করে? এক এক করে প্রশ্ন কর, আর তুই জলদি বাসায় আয়, আজ তো একটা ঘটনা ঘটে গেছে। ইশাদ বলল, কি হয়েছে? আমার বোনও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ঈশান বলল, এখন ঠিক আছে, একটু আগে ডক্টর ডাকতে হয়েছিল। ইশাদ বলল, ডক্টর কেন ডেকেছিস? বনুর কি হয়েছিল? কথা বলছিস না কেন? কি হয়েছিল বনুর? শান, আমার কথার উত্তর দে। ঈশান বলল, তুই আগে বাসায় আয়, এত কথা ফোনে বলা সম্ভব না। ঈশান বলল, আমি তোকে ভিডিও কল দিচ্ছি, এক্ষুনি কল ধর, আমাকে এক্ষুনি বনুকে দেখা। বনুকে না দেখলে আমি শান্ত হব না, আমি শীঘ্রই বাসায় আসছি। ইশাতের অবস্থা এখন খুব খারাপ। বনুর চিন্তায় ও ভয়ে বারবার শরীর ঘামছে। ঈশান ভিডিও কল দিয়ে তারপর তাদের বনুকে দেখালো। তারপর ইশাত শান্ত হলো। এতক্ষণ মনে হচ্ছিল ওর জীবনটাকেও টেনে বের করে নিয়ে যাচ্ছিল, এখন ফিরে এসেছে। ইশাত ব্যাগ নিয়ে তারপর দৌড়ে বাইকের কাছে গেল। এখন বাসায় গিয়ে সবার আগে বনুকে দেখবে, তারপর সব বাকি কাজ। এদিকে তারিন মুখ ডেকে কান্নায় ভেঙে পড়েছে। ইশাত বাইকের সামনে থেকে আবারও ফিরে এলো। এতক্ষণ বনুর চিন্তায় তারিনের কথা মনেই ছিল না। তারিন বলল, ইশাত,
কেন বোঝো না তুমি আমায়? অনেক ভালোবাসি তোমায়। একটু ভালোবাসলে কি হয়? সত্যি করে ভালো না বাসলেও মিথ্যা করে একটু ভালোবাসো না। কি নেই আমার মাঝে? আমি কি দেখতে এতটাই খারাপ যার কারণে আমাকে ভালোবাসা যায় না? আল্লাহ, তুমি কি সবসময় আমার সাথে এমন করবে? আমি আর কিছু চাই না, শুধু ইশাদকে আমার জীবন সঙ্গী হিসাবে দাও। আমি তো পড়তে পড়তে শেষ হয়ে গেছি, এবার একটু বুঝো আমায়। তারিন কান্না করে নিজের অবস্থা নাজেহাল করে ফেলেছে। ওর এইসব কথা আড়াল থেকে ইশাদ শুনলো। ইশাদ বলল, আমি জানি আমায় তুই কতটা ভালোবাসিস, কিন্তু আমার আগে তোর কেরিয়ার, তোকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে। চিন্তা করিস না, তোকেই আমি আমার ঘরের বউ করে তুলবো। আর একটু অপেক্ষা কর তারিন জান পাখি, আমি জাতীয় দলে চান্স পেয়ে নেই। এখন বিয়ে করলে তোকে খাওয়াবো কি? দুজনে তো ভিক্ষা করে খেতে হবে। তারিন কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। তারিনের সামনে ইশাদ পানির বোতল ধরলো। বেচারি কান্না করে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। ইশাদ বলল, নে ধর পানি খা। সামান্য এইটুকু ব্যথা পেয়ে নাক মুখ কেঁদে ফুলিয়ে ফেলেছিস, এত হেঁচকাদনি কেন তুই? কেউ সামান্য ব্যথা পেলে এমন করে? তারিন বলল, আমি পানি খাবো না। কাঁদো কাঁদো কণ্ঠে বলল। ইশাদ রেগে বলল, তুই খাবি, তোর ঘাড়ে খাবে। ইশাদ জোর করে ওর মুখে পানির বোতল ঢুকিয়ে দিয়ে পানি খাওয়ালো। ইশাদ বলল, চল বাসায় যাবি, আমি তোকে পৌঁছে দিয়ে আসছি। এত রাতে একা যেতে হবে না তোর। তারিন বলল, আমি চলে যেতে পারবো, আমার কথা কাউকে ভাবতে হবে না। ইশাদ বলল, কে ভাববে তাহলে? নতুন কাউকে পেয়েছিস নাকি? তারিন বলল, তুমি চলে যাও, আমি একা একা চলে যেতে পারবো। ইশাদ বলল, শুনবি না তো আমার কথা? তারিন বলল, না। ইশাদ রেগে তারিনের হাত ধরে টানতে টানতে জোর করে ওকে নিয়ে বাসার দিকে রওনা দিল। এদিকে নিউ ইয়র্কে বারে বসে একের পর এক রেড ওয়াইন গ্লাস শেষ করে চলেছে অচেনা ছেলেটি। ওর সামনে এসে দাঁড়ালো ঝিকু। মির্জাদের বোনের সব খবর নেওয়া শেষ। আগামীকাল রাতে মিস্টার মির্জাদের জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। সেই খুশিতে বড় একটা পার্টি দেওয়ার চিন্তা করেছে। ঝিকু বলল, বস বস, ব্যবস্থা হয়ে গেছে। ছেলেটা বলল, আমার ভাইকে কিছু জানানোর প্রয়োজন নেই, ওই হাদারামটাকে দিয়ে কিচ্ছু হবে না। আগের বার ওর জন্য পুরো প্ল্যান নষ্ট হয়েছে। আমার ভাই না হলে ওকে সাজা দিতাম অনেক আগেই। আমি স্বার্থ ছাড়া কোনো কিছুই করি না, ওকেও টোপ হিসাবে ব্যবহার করছি। তিরিং বিরিং করলে আমার ভাইকেও শাস্তি দিয়ে দিব। ঝিকু বলল, আপনার ভাইকে তাহলে জানাচ্ছি না। ছেলেটা বলল, মির্জা, গেট রেডি ফর মাই নেক্সট প্ল্যান। আমি যেই দোহানে পড়ছি তোদেরকেও সেই দোহানে পড়াবো। বন্যা থাকার জ্বালা টের পাবি তোরাও। তোদের দুর্বলতার তো সেই এক জায়গায়, তোদের বোন, তোদের কলিজা। চিকু বলল, বস, আপনার শত্রুতা তো মির্জাদের সাথে, তাহলে আপনি তার প্রতিশোধ ওদের বোনের উপর নিতে চাইছেন কেন? চিকুর কথা শুনে অচেনা ছেলেটি পাগলের মতো হাসতে লাগলো। তবে এই হাসিটা খুশির নয়, বরং এই চাপা আর্তনাদ ও প্রতিশোধের আগুনের জ্বালানো। তার একমাত্র মির্জাদের বোনকে শেষ করে দিলেই শেষ হবে। চিকু বলল, বস, আমার কথার উত্তর দিলেন না যে? ছেলেটি বলল, আমি যদি মির্জাদের ক্ষতি করি তাহলে ওদের কিছুই হবে না, ওরা কোনো সমস্যায় মনে করবে না। কিন্তু ওদের বোনের গায়ে সামান্য একটু আঁচল লাগলেও সেই ব্যথা ওর বোন একা পায় না, সাথে মির্জাদের কলিজায় এসে লাগে। আর যদি ওদের বোনকে শেষ করে দেই তাহলে মনে কর চিকু, মির্জারাও শেষ হয়ে যাবে, জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে। আর যে বাঁচার কোনো মানেই হয় না। আমার শান্তি তো তখনই হবে, ওরা ওদের বোনের জন্য কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, আর আমি সেইখানে আনন্দে বিশাল বড় একটা পার্টি দিব। চিকু বলল, বস, 4 ভাইয়ের জীবনে অর্ধেক তাদের বোন, ওর কোনো ক্ষতি হলে তো আপনাকে মেরে ফেলবে। আপনি 7 সমুদ্র 13 নদীর পর পালালেও আপনাকে ঠিক খুঁজে বের করে শেষ করে দিবে। যে মেয়ে তাদের ভাইকে এত ভালোবাসে, তার একবার ক্ষতি করা দেখে চুপ করে রয়েছে, পরের বার যে চুপ করে থাকবে এমনটা কিন্তু নয়। ছেলেটা বলল, ঝিকু, তুমি কি আমার পক্ষে কথা বলছো নাকি মির্জাদের চামচা হয়ে কথা বলছো? ঝিকু বলল, সরি বস, যা সত্যি তাই বললাম। ছেলেটা বলল, তোমাকে এত সত্যি কথা বলতে হবে না, আমার সামনে থেকে সরো তুমি, নয়তো কিন্তু যে কোনো সময় তোমাকে আমি রেগে শুট করে বসতে পারি। ঝিকু সেখান থেকে চলে গেল। অজানা ছেলেটি আরেকটি রেড ওয়াইনের বোতল হাতে নিল। ইতিমধ্যে 2 বোতল শেষ, তবে এখনো নেশা হচ্ছে না, মাথাটাই জিগমিগ করছে। মির্জাদের বোনকে শেষ করা না পর্যন্ত তার মাথা ঠিক হবে না। ইশাদ বাইক নিয়ে বাসার গেটের ভিতরে ঢুকলো। অর্ধেক রাস্তায় বাইক ফেলে দিয়ে দৌড় দিল। এমনিতেই তারিনকে পৌঁছে দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। সোফায় কাঁধে থাকা ব্যাগটা এসে ছুঁড়ে মারলো, তারপর ছুটলো বোনের রুমের দিকে। উষার রুমে 3 ভাই এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে পড়েছে। সেখানে গিয়ে ইশাদ দেখে অর্ণব বোনের মাথার পাশে ঘুমিয়ে আছে। অর্ণবের হাত বোনের মাথায়, ঈশান সোফায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আদিল বোনের এক হাত ধরে খাটে মাথা রেখে ফ্লোরে বসে ঘুমিয়ে পড়েছে। উষাও বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। দরজা হালকা চাপিয়ে দিয়ে বোনের কাছে এলো, আলতো করে বোনের কপালে ঠোঁট ছোঁয়ালো।
তারপর ফ্রেশ হতে চলে গেল। অনেক নিঃশব্দে আসা যাওয়া করলো যাতে ভাই বোনদের ঘুম না ভাঙে। ঈশাদ বলল, আমিও ফ্রেশ হয়ে এই রুমের কোনো এক জায়গায় ঘুমিয়ে পড়ি। সারাদিন অনেক ধকল গেছে, আমার বোনটা ভালো আছে এটাই বেশি, আর কিছু চাই না। ফ্রেশ হয়ে আমি আগে এশারের নামাজটা আদায় করে নেই, এমনিতেই আজ অনেক দেরি হয়ে গেছে। আমার বোনটা সুস্থ আছে তাতেই আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে বোনের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমার বোনটাকে খুব তাড়াতাড়ি ভালো করে দেয়। অনেক ভালোবাসি তোকে বোনু, তোর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। কথাগুলো বলতে বলতে নিজের রুমের দিকে পাড়ি দিল ঈশাদ। শাওয়ার নিয়ে নামাজ আদায় করলো, মনে যাতে মৃত বাবা মায়ের জন্য আর বোনের জন্য প্রাণ ভরে কান্না করে দোয়া করলো। তারপর রাতের খাবার না খেয়েই বোনের রুমের দিকে হাঁটা দিল। আজ 4 ভাই বোনকে ছেড়ে 1 মিনিটও কোথাও নড়বে না। যদিও ওষাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, তারপরও বোনের পাশে না থাকলে আজ 4 ভাইয়ের একটুও ঘুম হবে না, ঘুম হারাম হয়ে যাবে। তাই বোনের রুমে কষ্ট করে ঘুমিয়ে পড়বে। যদি বোনের আবারও অসুস্থ হয়ে পড়ে, সেই ভয়ে বোনের পাশে থাকা 4 ভাইয়ের। ঈশাদ বোনের রুমে এসে একটা সিঙ্গেল সোফায় মাথা হেলিয়ে দিল। সারাদিন ক্লান্ত থাকার কারণে মাথা হেলানোর কিছু সময় পর ঘুম পড়ে ঈশাদকে ঘুমের রাজ্যে নিয়ে গেল। ঘুমের দেশে 5 ভাই বোন, 4 ভাই বোনকে নিজের জীবনের চাইতেও বেশি আগলে রাখে, কিছুই হতে দিবে না। ওর বোনও যে ওদের বেঁচে থাকার কারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাইদের চোখের মনি গল্পের 3 নম্বর পর্বটা এইখানে এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অথবা আজকের পর্বটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, আজকের পর্বেতেও কিন্তু একটা টার্গেট আছে। আজকের পর্বের টার্গেট হলো এই ভিডিওতে যদি তোমরা 200 কমেন্ট আর 500 লাইক একদিনে কমপ্লিট করতে পারো, তাহলে পরবর্তী পর্ব কিন্তু আমি একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ গাইস, আজকে আমাদের এখানে বৃষ্টির কারণে আমি ঠিকমতো ভয়েস রেকর্ড করতে পারি নাই। বৃষ্টির কারণে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ আসছে, যার কারণে ভয়েস রেকর্ড করতে অনেকটাই অসুবিধা হয়েছে। তো গাইস, আজকের পর্বটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। আর হ্যাঁ গাইস, তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও অথবা আমার সাথে যোগাযোগ করতে চাও বা গল্পের বিষয়ে কোনো কিছু জানতে চাও, তাহলে কিন্তু আমার সাথে কথা বলতে পারবে। আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবে। তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করা থাকবে। তো তোমরা যারা যারা আমার সাথে কথা বলতে চাও তারা সকলেই জয়েন হয়ে যেও। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।